হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 7 আজকের লেকচার নাম্বার 2। আজকে আমরা করব প্রবলেম 2, যেটা 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। প্রশ্নে বলছে যে মিস সামিয়া ফিল্ড হার ব্যাংক্রাপসি পিটিশন অন 31/12/2018, হার ট্রায়াল ব্যালেন্স শো দ্য ফলোয়িং ব্যালেন্স। এখানে ব্যাংক্রাপসি মানে দেউলিয়া। দেউলিয়া কি? যার সম্পদের থেকে দায়ের পরিমাণ বেশি, সেটাই হচ্ছে দেউলিয়া। এখন আমাদের ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে কিছু আইটেম দিয়ে আছে, ক্রেডিট পাশে কিছু আইটেম দিয়ে আছে। ডেবিট পাশের মধ্যে প্রথম দিয়ে আছে ক্যাশ ইন হ্যান্ড। বলেন যদি এই ক্যাশ ইন হ্যান্ডটা কি ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে যায় না স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে আসে? A statement of affairs. কোথায়? Asset. আনসিকিউরড অ্যাসেটের মধ্যে। গুড। স্টকের বুক ভ্যালু দিয়ে আছে 30,000 টাকা, যা এস্টিমেটেড টু প্রডিউস মানে রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 20,000 টাকা। মনে রাখেন বুক ভ্যালু 30, রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 20। সানডে ডেপ্টর্সের ক্ষেত্রে তিনটা: গুড, ডাউটফুল এবং কি ব্যাড। গুড মানে পুরো টাকা আদায় করতে পারো, ডাউটফুল মানে কিছু আদায় করতে পারবো, কিছু আদায় করতে পারবো না, আর ব্যাড মানে এখান থেকে 1 টাকা আদায় করতে পারবো না। আর এই তিনটাই আমাদের যাবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের 2 নম্বর স্টেপে। ড্রয়িং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স নাকি ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে? বলেন যদি কি পিকচার্স। এর বুক ভ্যালু দিয়ে আছে 4,000, রিয়ালাইজ ভ্যালু দিয়ে আছে 3,000 টাকা। তো এর বিপরীত দিয়ে যদি কোনো ঋণ না আনা হয় তাহলে এটা আনসিকিউরড অ্যাসেটে চলে যাবে। ট্রেড ক্রেডিটর্স মানে অ্যাকাউন্টস পেয়েবল, বিলস পেয়েবল, ব্যাঙ্ক ওভারড্রাফট এবং ক্যাপিটাল দিয়ে আছে। তো এই কি বলে ট্রেড ক্রেডিটর্স, বিলস পেয়েবল, ব্যাঙ্ক ওভারড্রাফট, ক্যাপিটাল, এই চারটা আমাদের দায় পাশে দিয়ে আছে। নিচে সমন্বয়ের মধ্যে প্রথম সমন্বয় বলছে যে লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড 7,500 অফ হুইচ 3,000 টাকা ইজ কি ব্যাট। মানে লায়াবিলিটি অন বিল ডিসকাউন্ট 7,500 টাকার মধ্যে 3,000 কি ব্যাট, মানে আদায় করতে পারবো না। তো লায়াবিলিটি অফ বিল ডিসকাউন্ট এটা আমাদের কোন ওয়ার্কিংয়ের মধ্যে আসে? ফুললি, পার্টলি, আনসিকিউরড না প্রিফারেন্সিয়াল? Unsecured. আনসিকিউরড। গুড। হার হাউস হোল্ড ফার্নিচার ওয়াজ ভ্যালু 5,000 টাকা। তাহলে তার বাড়িতে যে একটা ফার্নিচার আছে তার ভ্যালু দিয়ে আছে 5,000 টাকা। শি উইন এ হাউস ভ্যালু 15,000 টাকা, হ্যাভিং এ মর্গেজ অন ইট 10,000 টাকা অ্যাট 10% ইন্টারেস্ট পার অ্যানাম অ্যান্ড ইন্টারেস্ট ফর লাস্ট 6 মান্থস স্টিল পেয়েবল। বলছে ইন্টারেস্টটা গেল 6 মাসের পর্যন্ত, এখন পর্যন্ত কি আছে? বকেয়া আছে। তার মানে এই লাইনে আমাদের টোটাল 3টা তথ্য পেলাম। এক, তার হাউস ভ্যালু মানে বাড়ির মূল্য দিয়ে আছে 15,000 টাকা, এটা একটা সম্পদ। মর্গেজ লোন, বন্ধুকে ঋণ আনছে, বন্ধুক রেখে ঋণ আনছে 10,000 টাকা, এই 10,000 টাকার 6 মাসের সুদ কি আছে বলো দেখি? বকেয়া আছে। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স 1,000 টাকা ইনক্লুড ইন ট্রেড ক্রেডিটর্স, অর্থাৎ যে ট্রেড ক্রেডিটর যে 40,000 টাকা দিয়ে আছে, 41,000 টাকা দিয়ে আছে, এর মধ্যে 1,000 টাকা হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সে। তাহলে অ্যাকচুয়ালি ট্রেড ক্রেডিটর্স কত টাকা? 41 না 40? 40,000। গুড। তাহলে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সে কত দিব আমরা বলো দেখি? 1,000 টাকা দিব। এখন আপনাকে বলছি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করো এবং ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করো। এই দুইটা করার জন্য আমরা কয়টা ওয়ার্কিং করি? 4টা ওয়ার্কিং। এখন আসেন আমরা একটা একটা ওয়ার্কিং একটু দেখব। সবাই কি সলিউশন পিডিএফটা দেখতেছেন? জি স্যার। প্রথমে লেখা হয়েছে ফুললি ক্রেডিটর্স। এর মধ্যে আমরা মর্গেজ লোন দেখেন, বলছে যে তার একটা বাড়ি আছে, বাড়িটির মূল্য কত টাকা? 15,000। এই 15,000 টাকা বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ আনছে কত টাকা? 10,000। এবং এই 10,000 টাকার 10% ইন্টারেস্ট কয় মাসের জন্য বাকি আছে? 6 মাস। তাহলে 10,000 টাকার 10% 1,000 টাকা, 1,000 এ গুণ 6 ভাগ 12 দিলে হয় 500। তাহলে 500 টাকা সুদ এবং লোন হচ্ছে 10,000। তাহলে মোট ঋণ কত টাকা? সুদ এবং ঋণ সহ মোট কত টাকা? 10,500, যার এগেইনস্টে জামানত দিয়ে হয়েছে কত টাকা? 15,000। তাহলে জামানত কম না বেশি? বেশি। এই জন্য লেখা হয়েছে মর্গেজ লোন
ক্যালকুলেশন করে 10,500 টাকা, এটা অলরেডি দেখানো বলা হয়েছে। ভ্যালু অফ সিকিউরিটি 15,000 টাকা। আর এখান থেকে রিসিভার ফি বাদ দিব 4%। কার উপর? লোনের উপর না জামানতের উপর? জামানতের উপর। 15,000 টাকা 4% 600 টাকা, তাহলে অ্যামাউন্ট অফ লোন হলো 10,500, ভ্যালু অফ সিকিউরিটি হলো 14,400 টাকা। 1 নাম্বার ওয়ার্কিংটা ক্লিয়ার? জি স্যার। 2 নাম্বার ওয়ার্কিং করি মানে পার্টলি মানে জামানত কম না বেশি? কম। জামানত কম। তাহলে এখানে এমন কোনো আমাদের ঋণ নাই যে ঋণের বিপরীতে আমরা জামানত কম দিছি, অতএব ওই পার্টলি ক্রেডিটরসের ওয়ার্কিংটা আমাদের করার কোনো প্রয়োজন নাই। এরপরে 3 নাম্বার আমরা করি হচ্ছে আনসিকিউরড ক্রেডিটরস, অর্থাৎ জামানতবিহীন ঋণ। তাহলে আনসিকিউরড ক্রেডিটরসের মধ্যে প্রথমে আমরা দিব ট্রেড ক্রেডিটস। ট্রেড ক্রেডিটর মানে পাওনাদার। বাকিতে কয় গেলে কি কোনো জামানত লাগে? জামানত লাগে না। অ্যান্ড ট্রেড ক্রেডিটরস হলো 41,000 টাকা ছিল। এর মধ্যে আমাদের প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস কত টাকা অন্তর্ভুক্ত ছিল? 1,000 টাকা। তাহলে আমরা এখানে দিছি ট্রেড ক্রেডিটরস 40,000 টাকা, গ্রস অ্যামাউন্ট অফ লোন এক্সপেক্টেড টু র্যাঙ্কও কত? 40,000 ট্রেড ক্রেডিটসে গেলে। এরপরে বিলস পেবল আছে 30,000 টাকা, এর বুক ভ্যালু এক্সপেক্ট টু র্যাঙ্ক একই, যেহেতু কোনো কিছু নাই। তাহলে বিলস পেবল 30,000 টাকা, 30,000 টাকা। ব্যাঙ্ক ওভারড্রাফট ছিল, এই যে ব্যাঙ্ক ওভারড্রাফট ছিল 20,000 টাকা। তাহলে ব্যাঙ্ক ওভারড্রাফট 20,000। আর এখানে আছে ক্যাপিটাল আমাদের চলে যায় ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে, নাকি? এরপর আছে লায়াবিলিটি অন বিল ডিসকাউন্ট। লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টটা কত নম্বর ওয়ার্কিং আসে? কোন ওয়ার্কিং আসে বলেন দেখি? আনসিকিউরড লোনের ক্ষেত্রে। তাহলে এখানে 7,500 টাকা, যার মধ্যে কত টাকা ব্যাট? 3,000 টাকা। 3,000। তাহলে আমরা লিখছি লায়াবিলিটি অন বিল ডিসকাউন্ট, গ্রস অ্যামাউন্ট 7,500 টাকা, এর মধ্যে ব্যাট হচ্ছে 3,000 টাকা। ঠিক আছে? ব্যাট মানে এক্সপেক্টেড টু র্যাঙ্কের মান কত? 3,000। তাহলে এই সবগুলো যোগ করে গ্রস অ্যামাউন্ট অফ লোন বের হলো 97, আর এক্সপেক্টেড টু র্যাঙ্কের মান হচ্ছে 93,000 টাকা। তাহলে আনসিকিউরড ক্রেডিটরসের ওয়ার্কিংটা কি আমরা সবাই বুঝতে পারছি? এবারে 4 নাম্বার আইটেম আসি প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসের মধ্যে সরাসরি একটাই বলা ছিল। কত টাকা বলা ছিল বলো দেখি? 1,000 টাকা। ট্রেড ক্রেডিটর হচ্ছে 1,000 টাকা অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমরা লিখছি প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস 1,000 টাকা। তাহলে 4টা ওয়ার্কিং মধ্যে আমাদের এই অঙ্কের জন্য ওয়ার্কিং কলাম কয়টা? 3টা। তাহলে ওয়ার্কিং এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। বুঝতে পারছেন ওয়ার্কিং সবাই? জি স্যার। এবার ওয়ার্কিং যদি বলেন তাহলে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট আমাদের জন্য সহজ। আসেন তাহলে আমরা একটা শুরু করি। তাহলে এই পাশে দাগ কাটা আছে। প্রথমে ফুলির জন্য আমরা ঋণ বের করছি 10,500, জামানত দিছি কত টাকা বলো দেখি? 14,000 কত? 400 টাকা। তাহলে লেখা হয়েছে ফুললি ক্রেডিটরস 10,500, এখানে আমাদের 10,500, এখান থেকে বাদ দিব ভ্যালু অফ সিকিউরিটি 14,400 টাকা। তাহলে এই দুইটা বিয়োগ ফল 3,900 টাকা। দেখেন ঋণ নিছি 10,500, জামানত দিছি 14,400, তাহলে 3,900 টাকা কি সম্পদ নাকি দায় বলেন তো দেখি? সম্পদ। তাহলে সম্পদ কি আর দায় পাশে আসে? দায় পাশে। এই জন্য এটা বিপরীত পাশে কি হবে বলো দেখি? মানে সম্পদ পাশে কি হবে? যোগ হবে। এই জন্য লেখা আছে সারপ্লাস অ্যাজ পার কন্টা। অ্যাজ পার কন্টা মানে বিপরীত পাশে এটা কি করব? যোগ করব। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসের এই এক্সপেক্টেড র্যাঙ্কের মানটা অলওয়েজ কি হবে? 0 হবে। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এবং কি ফুললি এই দুইটা টাকা সবসময় কি হয়? 0 হয়। এবার আমরা প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসের টাকা আমরা এখানে বের করছিলাম 1,000 টাকা। 1,000 টাকা এটা গ্রস লায়াবিলিটিস, আমাদের এখানেও 1,000 টাকা। এখান থেকে বাদ দিব, করবো আমরা ডিডাক্টেড অ্যাজ পার কন্টা, অর্থাৎ বিপরীত পাশে এটা আমরা যোগ করবো না বিয়োগ করবো? তাহলে 1,000 আমাদের থাকবে কি? 0। এই দুইটার মান সবসময় কি হবে? 0 হবে। এরপরে পার্টলি আসে, পার্টলি আমরা যেহেতু ওয়ার্কিং করি না অথবা এটা বাদ। এরপর আসে আনসিকিউরড ক্রেডিটরস। তাহলে আনসিকিউরড ক্রেডিটরসের মধ্যে গ্রস লোন হচ্ছে 97, এক্সপেক্টেড টু র্যাঙ্ক কত? 93,000। 4,000 টাকা তার করে বসে দেবো। তাহলে গ্রসের ঘরে বসে 97,500, আর এক্সপেক্টেড র্যাঙ্কের ঘরে বসে কত? 93,000 টাকা। তাই পাশ ক্লিয়ার? জি স্যার। এবার সম্পদ পাশে আসে। সম্পদ পাশের মধ্যে আনসিকিউরড অ্যাসেট অর্থাৎ জামানতবিহীন সম্পত্তি। তাহলে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশের বন্ধক রেখা কোনো ঋণ আনা হয় নাই, এর জন্য এর বুক ভ্যালু যা এক্সপেক্টেড টু প্রডিউস একই জিনিস। এবার আসি স্টকের বুক ভ্যালু 30 আর ই এক্সপেক্টেড টু প্রডিউস কত?
20,000 20,000 বুক ভ্যালু 30 এবং এক্সপেক্টেড টু প্রডিউস 20,000। ফিক্সচার্স আমাদের ছিল বুক ভ্যালু 30 4,000 টাকা আর হচ্ছে ফেয়ার ভ্যালু রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 3,000 টাকা। এই রিয়ালাইজ ভ্যালু মানে এক্সপেক্টেড টু প্রডিউসের মান। তাহলে এখানে লেখা আছে 4,000 টাকা, এক্সপেক্টেড টু প্রডিউসের মান দিছি কত 3,000। ক্লিয়ার সবাই? এবারে বুক ডেপসের মধ্যে তিনটা। প্রথমে গুডের টাকা ছিল 20,000। গুডের কথা মানে কি, এটা পুরো টাকাটা কি করতে পারবে বলো দেখি, আদায় করতে পারবে। এই জন্য লিখছি গুড 20,000 টাকা বুক ভ্যালু, যেহেতু আদায় পুরোটাই করতে পারবে এই জন্য এক্সপেক্টেড টু প্রডিউসে কত 20,000 এবার ডাউটফুলের ক্ষেত্রে আসি। দেখেন ডাউটফুলের ক্ষেত্রে দিয়ে আছে কত পার্সেন্ট বলো দেখি 20,000 টাকা। এই ডাউটফুলের এখানে ব্র্যাকেটে লেখা আছে 50%, এটা 50%টা উঠে নাই। ব্র্যাকেটে লেখা আছে কত পার্সেন্ট বলো দেখি 50% রিয়ালাইজ, এই ভাষাটা এখানে উঠে নাই। এটা আপনারা একটু লিখে রাখবেন, হ্যাঁ, অথবা আপনাদের যে বই আছে বইতে দেখবেন 50% মানে 20,000টার মধ্যে কত পার্সেন্ট আদায় করতে পারবে 50%। তাহলে 20,000 টাকা হচ্ছে বুক ভ্যালু, 50% আদায় করা মানে কি রিয়ালাইজ ভ্যালু কত পার্সেন্ট 10,000 আর ব্যাড ডেপ 30,000 টাকা, এটা কোনো টাকা আদায় করতে পারবে না। এই জন্য এর বুক ভ্যালু 30 বাট এক্সপেক্টেড টু প্রডিউস কি সবসময় কি হবে বলো দেখি 0 হবে। এখন এই সবগুলো যোগ করা হয়েছে 1,05,250 আর এই সবগুলো যোগ করা হয়েছে 54,250। এখান থেকে আমরা রিসিভার ফি বাদ দিব কত পার্সেন্ট 4%। হ্যাঁ, রিসিভার ফি 10%, সম্পদের পর 10%, আর পার্টলি এবং ফুলের ক্ষেত্রে কয় পার্সেন্ট 4%। তাহলে রিসিভার ফি আমাদের এখানে এক্সপেক্টেড টু প্রডিউসের মান ছিল 54,250। এখান থেকে আমরা সবসময় ক্যাশ ইন হ্যান্ডের টাকা বাদ দিব। তাহলে ক্যাশ ইন হ্যান্ড ছিল 1250, তাহলে এই দুটো বিয়োগফল যা তার উপর কত পার্সেন্ট 10%, তাহলে 5,300 টাকা। ক্লিয়ার? জি স্যার। আর এই সারপ্লাসটা 3,900 টাকা এই পাশে যোগ করছি আর 1,000 টাকা ডিডাক্টেড এই পাশে কি করছি বিয়োগ করছি। তাহলে এই 3-4টা যোগ বিয়োগ করে মান হয় 51,850 আর এই দায় পাশে একটায় 93,000 টাকা। তাহলে দায় হচ্ছে 93, সম্পদ হচ্ছে 51,850। তাহলে ঘাটতি কত ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখবেন হচ্ছে বিএফ মানে কি ব্যালেন্সিং ফিগার 41,150। তাহলে এখানে 93 এখানে 93, দুইটা সবসময় সমান হবে, দুইটার পার্থক্যটুকু হবে কি ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তাহলে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট কোনটা সম্পদ এবং দায়ের কি পার্থক্য। তাহলে পুরাটা স্ক্রিনে দিয়ে আছে, দেখেন কারো কোনো আইটেম না কোনো কনফিউশন আছে কিনা। না স্যার। নাই স্যার। স্যার সমস্যা নাই। ওকে ঠিক আছে, এখন আমরা তাহলে কি আসবো বলো দেখি ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে চলে যাব। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট ডেবিট দিকে আসে 4টা, ক্রেডিট দিকে কয়টা 4টা। তাহলে প্রথমেই ক্যাপিটাল। তো ক্যাপিটাল আমাদের প্রশ্নে কই এই যে এখানে ক্যাপিটাল ছিল 34,200 কত 50। ড্রয়িং আমাদের দিয়ে আছে নিচে দিয়ে আছে না উপরে দিয়ে আছে, ও ড্রয়িং আবার এই পাশে দিয়ে আছে কত টাকা বলো দেখি 20,000। তাহলে ক্যাপিটাল 34,250, ড্রয়িং হচ্ছে 20,000। তাহলে ক্যাপিটাল ডেবিট দিকে, ড্রয়িং কোন দিকে ক্রেডিট দিকে। ক্যাপিটাল 34,250, ড্রয়িং 20,000 টাকা। যেটা ক্লিয়ার। এরপর আসে নিট প্রফিট, এই পাশে নিট প্রফিট, এই পাশে কি নিট লস। নিট প্রফিট বা নিট লস সম্পর্কে আমাদের কোনো কথা বলা নাই, শেষ। এরপর আসবে এই পাশে আসবে প্রফিট ফ্রম আদার সোর্স আর এই পাশে আসবে কি লস ফ্রম আদার সোর্স। অ্যান্ড প্রফিট ফ্রম আদার সোর্স বা লস ফ্রম আদার সোর্সটা বুঝবো কীভাবে সম্পদের বুক ভ্যালু এবং রিয়ালাইজ ভ্যালু দুটোর সাথে কম্পেয়ার করে। তো দেখেন প্রথমে ক্যাশের বুক ভ্যালু আর রিয়ালাইজ ভ্যালু কি দিয়ে আছে দেওয়া নাই, অতএব এর কোনো লাভ লস নাই। স্টকের দেখেন বুক ভ্যালু 30, রিয়ালাইজ ভ্যালু 10, তাহলে 10,000 টাকা কি কম হয়েছে না বেশি হয়েছে, কম আদায় করছে না বেশি আদায় করছে কম আদায় হচ্ছে। এটা হলো আমার জন্য কি লস, এই জন্য লেখা আছে লস অন স্টক। দুটো বিয়োগফল কয় টাকা 10,000। জি স্যার। এবার আসুন গুড মানে তো পুরো টাকা আদায় করতে পারবো, ব্যাডের ক্ষেত্রে কত টাকা আদায় করতে পারবো না বলো দেখি 10,000 50%। 10,000। তাহলে ব্যাড ডেপের এখানে ডাউটফুলের মধ্যে কত টাকা 10,000 প্লাস, আর ব্যাডের কি কোনো টাকা আদায় করতে পারবো, ব্যাড যে 30,000 টাকা কোনো টাকা আদায় করতে পারবো এখান থেকে
না তাহলে পুরোটাই লস না। নাকি? তাহলে জি 10 প্লাস স্যার। 30 সমান সমান 40,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার জি স্যার। জি স্যার এবার আসি, তাহলে এটা গেল ড্রয়িং এর বুক ভ্যালু রিয়েলাইজ বা ফিক্সার্স এর বুক ভ্যালু রিয়েলাইজ। বলুন তো ফিক্সার কাছে লাভ হয়েছে লস হয়েছে? লস লস 1000 টাকা। হচ্ছে। তাহলে কই লস অন ফিক্সার্স 1000 টাকা। আর এই দায় পাশে আমাদের যাই গেলার কোনো বুক ভ্যালু রিয়েলাইজ ভ্যালু দেওয়া নাই, অতএব এখানে লাভ লস নাই। নিশ্চয়ই আমাদের বুক ভ্যালু রিয়েলাইজ ভ্যালু লাইবিলিটি অন বিল ডিসকাউন্টের মধ্যে এই যে দেখেন লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট 7,500 টাকার মধ্যে 3,000 টাকা কি আছে বলো দেখি? ব্যাট। তার মানে এই 3,000 কি আদায় করতে পারবো না পারবো না? পারবো না এটা লস। তাহলে লেখা হয়েছে বিল ডিসকাউন্ট কয় টাকা বলো দেখি? 3,000। 3,000 টাকা। ক্লিয়ার? জি স্যার জি স্যার। শেষ। আর আমাদের কোনো কি লাভ বা লসের কোনো আইটেম দেওয়া নাই। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই অঙ্কে আমাদের যে ডিফিসিয়েন্সি হচ্ছে 41,150, সেটা আমরা ডিবির দিকে দিব 41,150। আর রিসিভার ফি টানবো। রিসিভার ফিটা টোটাল 3 জায়গায় থাকে। ফুললির ক্ষেত্রে থাকবে, পাটলির ক্ষেত্রে থাকবে, কিন্তু পাটলি যেহেতু কোনো অতএব বাদ, তাহলে 600। আর সম্পদের মধ্যে থাকবে, সম্পদের মধ্যে কত বের করছি? 5,000 কত? 300 তাহলে এই সবগুলো যোগ করা হয়েছে 5,000 কত টাকা? 900 ঠিক আছে? জি স্যার এটা শেষ। এখন এই দায় পাশে আমাদের আর কোনো ডিবিট পাশে আর আমাদের যেগুলো আসতো ওগুলো আমাদের প্রশ্নে দেওয়া নাই। এখন আমাদের কাজ কি? ডিবিট পাশ এবং ক্রেডিট পাশ আমরা যোগ করব। ডিবিট পাশ এবং ক্রেডিট পাশের টাকাটা সব সময় সমান হবে, প্রত্যেকটা অঙ্কে সমান হবে। যদি সমান না হয়, সব আইটেম ঠিকঠাক দেওয়ার পরেও যদি সমান না হয়, তাহলে যেটুকু কম পড়বে, যদি ডিবিট দিকে কম পড়ে তাহলে ট্রেডিং প্রফিট নামে আসবে, আর যদি ক্রেডিট দিয়ে কম পড়ে তাহলে সেটা ট্রেডিং লস নামে আসবে। মনে থাকবে কথা? জি স্যার তাহলে এই অঙ্কে আমাদের ডিবিট দিকে 4,500 টাকা কম আছে, এই জন্য এটা কী নামে আছে বলো দেখি? ট্রেডিং প্রফিট। প্রফিট আর যদি ক্রেডিট দিয়ে কম পড়তো তাহলে কি? ট্রেডিং লস। লস বুঝতে পারছেন? লস। জি স্যার জি স্যার। দেখেন ডিফিসিয়েন্সি নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নেই স্যার স্যার সমন্বয় থেকে একটা প্রশ্ন আছে। সমন্বয়? স্যার সমন্বয় থেকে একটা প্রশ্ন আছে। আচ্ছা বলো, সমন্বয় কোনটা? ওই হার হাউসহোল্ড ফার্নিচার ওয়াজ ভ্যালু 5,000 আছে যে ওটার কাজটা কি? কোনটা? ফার্নিচারের ভ্যালু 5,000 আছে যে 2 নাম্বার লাইনে হ্যাঁ। সমন্বয়ে ওটার কাজ কি? ও, হার হাউস হোল্ড ফার্নিচার ওয়াজ ভ্যালু কত টাকা? 5,000। 5,000 টাকা। এটা তার হাউস হোল্ড মানে তার বাড়ির যে সম্পত্তি আছে ওইটা। ঠিক আছে? জি স্যার স্যার ওটার কোনো কাজ হবে না? না, এটা হাউস হোল্ড তো, অতএব এটা বাদ। আর এটা নিয়ে আমাদের সমন্বয়ে কোনো কথা বলা নাই। ঠিক আছে? জি স্যার ওকে, তাহলে আমরা কি 3 নাম্বার যাব? জি স্যার। জি স্যার ওকে, এবার আসেন। এই দেখেন, এই যে হাউস হোল্ড ফার্নিচারের কথা বলে না, এই যে হাউস হোল্ড ফার্নিচার সম্পর্কে আমরা হেল্পলাইন দিচ্ছি। ফার্নিচার আসবে না, বিকজ এটা কি আছে বলো দেখি? পার্সোনাল। পার্সোনাল আছে। কথা কি বুঝতে পারছি? জি স্যার জি স্যার। ওকে, 3 নাম্বারটা আসেন। 3 নাম্বারটা 21 সালে বিবিএসএ আর 18 সালে অ্যাকাউন্টিং। এই অঙ্কটা হচ্ছে আপনাদের করে দেওয়ার লাস্ট অঙ্ক। খুব ভালো করে খেয়াল করবেন, মানে দুনিয়ার সব কিছু এই অঙ্কে আছে। নিচে আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করতে বলছে। তাহলে আমরা একটা আইটেম, এই একটা আইটেম ধরবো, এটা কোথায় কোথায় যাবে সবগুলো পোস্টিং আমরা একসাথে দিব। ঠিক আছে? এখানে আর সিরিয়াল ওয়াইজ আসবো না। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার বলেন, এই যে ক্রিয়েটরস ফ্রম গুডস, এটা আমাদের কত নাম্বার ওয়ার্কিং আসে? কোন ওয়ার্কিং আসে বলেন? ফুললি, পার্টলি, আনসিকিউরড না প্রিফারেন্সিয়াল?
স্যার আবার একটু বলবেন কোশ্চেনটা? ক্রেডিটর্স ফর গুডস এটা আমাদের কোন ওয়ার্কিং এ আসে? ফুললির মধ্যে, পার্টলির মধ্যে, আনসিকিউরড নাকি প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স মধ্যে? ক্রেডিটর্স ফর গুড মানে পাওনাদার। পার্টলি। পাটলি বুঝতেছি না। হ্যাঁ আপনার মধ্যে না পাটলি হইতেছে পাটলি Unsecured পাটলি কি বুঝো পাটলি কারে কয় পাটলি মানে স্যার কি ফুললি জামানত কম এই বাকিতে পণ্য ক্রয় স্যার, করলে কি কোনো জামানত লাগে জামানত লাগে না আনসিকিউরড লোন। তা আনসিকিউরড Unsecured এতক্ষণ loan, যদি এই কথা স্যার। বলে তাহলে ঝামেলা এই যে আনসিকিউরড লোনের মধ্যে লেখা আছে ক্রেডিটর্স ফর গুড ৭৪,৫০০ ৭৪,৫০০ ঠিক আছে জি স্যার। জি স্যার। এবার আসেন বিলস পেয়েবল এই বিলস পেয়েবলটা কোথায় আসবে আনসিকিউরড লোন। Unsecured loan. এই যে বিলস পেয়েবল ৫,০০০ টাকা ৫,০০০ টাকা এবার আসেন এরপরে লেখা আছে ক্রেডিটর সিক্রেট বাই লেন অন শেয়ার অর্থাৎ শেয়ার বন্ধক রেখে আমি ঋণ আনছি কত টাকা 40,000। তাহলে নিচে দেখি শেয়ার কোনটা এই যে শেয়ার দেখেন শেয়ারের বুক ভ্যালু ছিল ১৫,০০০ টাকা যার রিয়ালাইজ ভ্যালু হচ্ছে ১৬,০০০ টাকা তাহলে এই ৪০,০০০ টাকা ঋণ আইনা জামানত কি ১৫,০০০ টাকা দেওয়া হয়েছে নাকি ১৬,০০০ টাকা দেওয়া হয়েছে বলেন তো দেখি জামানত দিছি কত ১৫ না ১৬ 15 স্যার। 15,000 কত 15,000 বুঝি নাই জামানত কোনটারে বলি বুক ভ্যালুকে না রিয়ালাইজ ভ্যালুকে রিয়ালাইজড ভ্যালু। রিয়ালাইজ ভ্যালু আর এগুলো ১৫,০০০ টাকা কথা বলতেছে যার রিয়ালাইজ ভ্যালু থাকবে না তার সেটারে আমরা কি নিব বুক ভ্যালু নিব রিয়ালাইজ ভ্যালু থাকলে অবশ্যই জামানত টাকা রিয়ালাইজ ভ্যালু হবে তাহলে ৪০,০০০ টাকার জিনিস আমি জামানত দিছি ১৬,০০০ টাকা পার্টলির মধ্যে পড়ছে না ফুলের মধ্যে পড়ছে পার্টলি। তাহলে দেখেন এই যে পার্টলির মধ্যে ক্রেডিটর্স সিক্রেট বাই লিয়েন অন শেয়ার ৪০,০০০ টাকা ভ্যালু অফ সিকিউরিটি ১৬,০০০ এখান থেকে রিসিভার ফি ৪% বাদ দিয়ে আমাদের ৪০,০০০ ১৫,৩৬০ টাকা হয়েছে পার্টলি ক্লিয়ার জি স্যার। জি স্যার। ওকে এই যে জি স্যার বলতেছেন এরপর অ্যান্সার দিবেন ক্রেডিটর সিক্রেট বাই লিওন অন স্টক তাহলে স্টক বন্ধক রেখে ঋণ আনছি ১৫,০০০ টাকা স্টক ধ্যান তো এই যে স্টক বুক ভ্যালু ছিল ৬০,০০০ রিয়ালাইজ ভ্যালু হচ্ছে ৪০,০০০ তাহলে ঋণ নিছি ১৫ জামানত দিয়েছে কি ৬০,০০০ না ৪০,০০০ বলেন তো দেখি ৪০,০০০। তাহলে ফুললি না পার্টলি ফুললি। ফুললি। তাহলে ফুললির মধ্যে এই যে লেখা আছে কই এই যে ক্রেডিটর্স বাই লিওন অন স্টক ১৫,০০০ টাকা আর জামানত কত ৪০ 40,000। ঠিক আছে ও একসাথে সাথে এটা বলে যায় তাহলে ১৫,০০০ টাকা জিনিস রিয়ালাইজ ভ্যালু ১৬,০০০ টাকা তাহলে ১,০০০ কি লাভ না লস লাভ। লাভটা ডিফিসিয়েন্সি এখানে কোন দিকে আসে ডেবিট দিকে। আর এই যে ৬০,০০০ টাকা জিনিস রিয়ালাইজ ৪০,০০০ টাকা তাহলে ২০,০০০ টাকা লাভ না লস লস। তাহলে দেখেন ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের ডেবিট দিকে এই যে প্রফিট অন সেলস অফ শেয়ার ১,০০০ টাকা দিছি আর ক্রেডিট দিকে আমরা কাটটা দিলাম এই যে লস অন সেলস অফ স্টক ২০,০০০ টাকা বুঝতে পারছি যেটা ধরবো ওটা একবার পুরোটা শেষ করে দিব এবার আসেন তাহলে আমাদের কই বিলস পেয়েবল ক্রেডিটর্স এবং স্টক এইটা শেষ এরপরে লায়াবিলিটি অন বিল ডিসকাউন্ট এটা কোথায় আসে কত নাম্বার কোন ওয়ার্কিং এর মধ্যে আসে আনসিকিউরড আর লোন। সিকিউরিটির মধ্যে বুক ভ্যালু হচ্ছে ৭,০০০ টাকা এক্সপেক্টেড টু র্যাঙ্ক হচ্ছে ৩,০০০ তাহলে এই এক্সপেক্টেড টু র্যাঙ্কই 3,০০০ টাকা আসবে তাহলে আনসিকিউরিটির মধ্যে লেখা আছে বিল ডিসকাউন্ট ৭,০০০ টাকা আর এখানে কত ৩,০০০ টাকা এরপর আসেন মর্গেজ অন মিল অর্থাৎ মিল বন্ধক রেখে আমাদের মর্গেজ অন আছে কত টাকা ১০,০০০ তাহলে দেখেন তো মিলের বুক ভ্যালু ২০,০০০ টাকা যা রিয়ালাইজ ভ্যালু কত টাকা 11,000। তো ঋণ হচ্ছে ১০,০০০ টাকা যা বন্ধক দিছি ১১,০০০ টাকা ফুললি না পাটলি ফুললি। তো দেখেন এই যে মর্গেজ অন মিল ১০,০০০ এবং ১১,০০০ টাকা এখন এই দুইটা যোগ করে ২৫ এই দুইটা যোগ করে ৫১ এখান থেকে আমাদের রিসিভার ফি ৪% বাদ দিছি ২,০৪০ এখন এই দুইটা বিয়োগ ফল ২৫ আর এই দুইটা বিয়োগ ফল ৪৮,৯৫০ তাহলে ফুললি ক্লিয়ার জি স্যার। তাহলে ফুললিও ক্লিয়ার পার্টলি আগে ক্লিয়ার করছি এখন আসেন এখানে আরেকটা কাজ আছে
20,000 টাকার জিনিস রিয়েলাইজ ভ্যালু 11,000 টাকা, তাহলে লাভ না লস? 9,000 টাকা। লস, লসটা 9,000 কোন টাকা দিকে লস। আসে? ক্রেডিট দিকে। এই দেখেন দিকে। লেখা আছে লস অন সেলস অফ মিলস 9,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। এবার আসেন, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এবার বলছে ক্রিয়েটর্স ফর রেন্ট রেস্ট এক্সেপ্টা বুক ভ্যালু ছিল 3500 টাকা, প্রিফারেন্স শেয়ার হচ্ছে কত টাকা বলো দেখি? 3,000 টাকা। তাহলে প্রিফারেন্স শেয়ার ক্রিয়েটর্সে দিব 3,000 টাকা। 3500 থেকে 3,000 বাদ দিয়ে কত থাকে? 500 টাকা না? এই 500 টাকা কোথায় আসবে? 3,500 টাকার মধ্যে প্রিফারেন্স শেয়ারে 3,000, তাহলে বাদ বাকি যে 500 টাকা কোথায় দিব আমরা? আনসিকিউরড লোন। গুড। তাহলে আনসিকিউরড লোনের মধ্যে আমরা লিখছি ক্রিয়েটর্স ফ্রম রেন্ট রেস্ট এক্সেপ্টা 500 টাকা, এখানে 500 টাকা, আর প্রিফারেন্সিয়াল ক্রিয়েটর্স ফ্রম রেন্ট রেস্ট এক্সেপ্টা 3,000 টাকা। তাহলে আনসিকিউরড এবং প্রিফারেন্সিয়াল দুইটাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের এখানে সবগুলো বোঝানো শেষ। এখন আসেন, কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম। এবার বুক ডেপসের মধ্যে 20,000 টাকা আছে হলো গুডস। তাহলে গুডস মানে 20,000 টাকা পুরোটা আদায় করতে পারবো না? জি স্যার। পুরোটাই কি আদায় করতে পারবো। তাহলে এটা আমরা দিয়ে দিব কোথায়? স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে। তাহলে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে দেখেন এই যে গুড 20,000 টাকা, এখানে এক্সপেক্টেড টু প্রডিউসে কত বলো দেখি? 20,000 টাকা। 20,000। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার, বুঝছি। ওকে, দ্রুত কথা বলবেন, ঝিমাইবেন না। এরপর লেখা আছে ডাউটফুল অ্যান্ড ব্যাড বুক ভ্যালু 10,000 টাকা, এক্সপেক্টেড টু প্রডিউস হচ্ছে 2,000 টাকা। তাহলে দেখেন 10,000 মধ্যে আদায় করা পারবো হচ্ছে 2,000, তাহলে আদায় করা পারবো না কত? 8,000। ওইটাই হচ্ছে আমাদের কি এক্সপেক্টেড টু প্রডিউস, ওই 8,000 টাকা কি আমাদের জন্য কি লস। তাহলে আমরা এই ডাউটফুলটা আমরা বুক ভ্যালু করে দিব 10,000 টাকা, আর এক্সপেক্ট টু প্রডিউসে কত দিব বলো দেখি? 2,000। আর লস কত টাকা? লসটা ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে? ক্রেডিট দিকে। তাহলে আসেন আমরা প্রথমে একটা দেখি ব্যাড ডেট। এই যে ডাউটফুল ডেট 10,000 টাকা, এক্সপেক্ট টু প্রডিউস ছিল 2,000 টাকা, আর 10,000 2,000 মধ্যে 8,000 টাকা লস হয়েছে। তো লসটা আমরা এখানে দিছি কই? লসটা এই যে ব্যাড ডেট 10,000 এবং 2,000 পার্থক্য হচ্ছে 8,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। ওকে, একটু মিউট রাখবো, যদি কোনো শব্দ হয় মিউট রাখবো, অবশ্যই মিউট রাখবো। এরপরে দেখো আমাদের এটা গেল কোন পর্যন্ত? এই যে ব্যাড ডেট এবং ডাউটফুল পর্যন্ত গেলো। এবং কি কনসাইনমেন্ট 5,000 টাকা দিয়ে আছে। তাহলে এটার বিপরীতে আমাদের কোনো ঋণও নাই, কোনো জামানতও দেওয়া নাই, তাহলে এটা আনসিকিউরড অ্যাসেটের মধ্যে আমরা দিয়ে দিব। আনসিকিউরড অ্যাসেট বুক ভ্যালু 5,000 টাকা, এক্সপেক্ট টু প্রডিউসে কত? 5,000 টাকা। 5,000 টাকা। এরপর আসেন, এটা গেল শেয়ার স্টক, আগে টিক দিয়ে হয়েছে, তারপরে এগুলো আমাদের পোস্টিং দেওয়া শেষ নাকি? এবার বলেন ক্যাশটা কোথায় দিব আমরা? স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে অ্যাসেটের মধ্যে। আনসিকিউরড অ্যাসেটের মধ্যে। বিল অফ এক্সচেঞ্জ মানে বিল রিসিভেবল বা নোট রিসিভেবল, ওইটা আইটেম, ঠিক আছে? 1,400 টাকা। তাহলে দুইটা একটু দেখে আসি। তাহলে আনসিকিউরড অ্যাসেটের মধ্যে 100 টাকা 100 টাকা, আর ওই যে বিল অফ এক্সচেঞ্জ বা নোট রিসিভেবল বা বিলস রিসিভেবল 1,400 টাকা, এখানে কত? 1,400 টাকা। ক্লিয়ার দুইটা? জি স্যার। জি স্যার। এবার আসেন, তাহলে এটা ক্লিয়ার। মিলস এটা আমরা পড়াইছি। এরপরে মেশিনারি বুকগুলো ছিল 15,000, রিয়েলাইজ ভ্যালু হচ্ছে 12,000 টাকা। মেশিনারি বন্ধক দিয়ে কোনো ঋণ আনা হয় নাই, তাহলে মেশিনারি আমরা কোথায় দিব? আনসিকিউরড অ্যাসেট। এবং 15,000 টাকা জিনিস যেহেতু রিয়েলাইজ ভ্যালু 12,000, 3,000 লাভ না লস? লস। আগে আনসিকিউরড অ্যাসেটে দেখেন এই যে মেশিনারি 15,000 টাকা 12,000 টাকা, লস দিয়ে 3,000 টাকা আমরা এদিকে দিছি। লস অন সেলস অফ মেশিনারি, দুটোর পার্থক্য 3,000। ক্লিয়ার? জি স্যার। এবার মেশিনারির পরে আসেন। মেশিনারির পরে এই মিলস এবং মেশিনারি শেষ। এবার ফার্নিচারে বুক ভ্যালু 3,000 টাকা, রিয়েলাইজ ভ্যালু হচ্ছে 1,500 টাকা। ঠিক আছে? তাহলে 3,000 টাকা বুক ভ্যালু দিব, এক্সপেক্ট টু প্রডিউসে করে কত? 1,500 টাকা। আর 3,000 টাকা জিনিস রিয়েলাইজ 1,500 টাকা, তাহলে বাদ বাকি 1,500 টাকা আমাদের জন্য লাভ না লস? লস।
তাহলে আগে আসেন আমরা আনসিকিউর্ড অ্যাসেটে দেই। ফার্নিচার 3000 টাকা 1500 টাকা, তাহলে এই দুইটার মধ্যে আমাদের লাভ লস হয়েছে, লস হয়েছে। তো আমরা এখানে লিখছি লস অন সেলস অফ ফার্নিচার 1500 টাকা। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন, তাহলে আমাদের এই ফার্নিচার কাছে মিসসেলেনিয়াস অ্যাসেটের ক্ষেত্রে একই 6800 টাকা, রিয়েলাইজ হলো 3000 টাকা। তাহলে মিসসেলেনিয়াস অ্যাসেট এটা দিয়ে আমাদের কোনো ঋণ আনা হয় না, তারপরে এটা আনসিকিউর্ড অ্যাসেটের মধ্যে আমরা দিব। বুক ভ্যালু দিব কত টাকা বলো দেখি? 6800। আর এক্সপেক্টেড টু প্রডিউস করে কত দিব? 3000। 3000 3000। আর লাভ না লস বলেন দেখি? লস। লস 3800 টাকা। তাহলে দেখেন 3800। আনসিকিউর্ড অ্যাসেটের মধ্যে এই যে 6800, 3000, আর লস হচ্ছে 3800। এই যে লস অন সেলস অফ মিসেলিনিয়াম 3800 টাকা। ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখেন আমাদের এই মিসেলিনিয়াম পর্যন্ত শেষ। এখানে সব কিছু ঠিক আছে, আমাদের একটা জিনিস শুধু বাকি আছে, সেটা হচ্ছে এখানে আমাদের একটা এটা আমরা যেখানে পোস্টিং দিচ্ছি এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে 7000 টাকার জিনিস আমাদের এক্সপেক্ট টু র্যাঙ্ক কত টাকা বলো দেখি? 3000 টাকা। 3000, মানে সর্বোচ্চ আমি 3000 পর্যন্ত আদায় করতে পারবো। তাহলে আদায় করা পারবো না কত টাকা? 4000 টাকা। 4000। এই 4000 টাকা হচ্ছে আমাদের জন্য কি লস। এই যে সেলস অফ কি লস অন সেলস অফ অমুক এক্সপেক্টেড টু প্রডিউস, মনে রাখবেন এক্সপেক্টেড টু প্রডিউস যা থাকবে এইটাই লাভ, এইটাই লস, এইটাই আমাদের সব কিছু। এক্সপেক্টেড টু র্যাঙ্কের বেশিও হবে না, এক্সপেক্টেড টু র্যাঙ্কের কি কমও হবে না, যা থাকবে সেই টাকাই। আমরা কিন্তু দুইটা বিয়োগ ফল বলছি, দুইটা বিয়োগ ফল না, কিন্তু যা থাকবে এক্সপেক্টেড র্যাঙ্ক সেটাই। 3000 টাকা ছিল, এখানে 3000 টাকাই। ঠিক আছে? তাহলে এক্সপেক্টেড টু র্যাঙ্কের কমও দিতে পারবো না, বেশিও দিতে পারবো না, যা থাকবে তাই। তাহলে এই এক্সপেক্টেড টু র্যাঙ্কের কাজ শেষ। আগের অঙ্কে আমাদের কিন্তু এক্সপেক্টেড টু র্যাঙ্ক ছিল, এই যে দেখো এই অঙ্কে আমাদের কোনটা এটার মধ্যে ছিল না কি প্রথমটার মধ্যে ছিল? স্যার 2 নাম্বারটার মধ্যে ছিল না। হ্যাঁ, এটার মধ্যে ছিল না, 1 নাম্বারটার মধ্যে ছিল। এই যে এক্সপেক্টেড টু র্যাঙ্কের মান আমাদের এখানে ছিল। আচ্ছা, এই দুইটা প্রথম এই দুইটার মধ্যে একটাও নাই, ওকে সমস্যা নাই, আমরা এখানে শিখলাম, এটা মনে রাখেন এক্সপেক্ট টু র্যাঙ্কের মানটা এটাই সব কিছু। ঠিক আছে? এই 3000 টাকা কম হবে না, বেশি হবে না, যা আছে তাই থাকবে। এরপরে 6 বছর আগে স্যার এটা কি সব সময় লসে যাবে? কোনটা? অবশ্যই তুমি দেখে মনে করো না, দেখে মনে হয় 7000 টাকা জিনিস 3000 টাকা পর্যন্ত আমি আদায় করতে পারবো, তাহলে আমাদের লসের দিকে না। এখন লসটা আমার স্বাভাবিকভাবে মনে হচ্ছে মনে 4000 টাকা, আসলে 4000 না, এই 3000 টাকাই। ঠিক আছে? এক্সপেক্টেড টু র্যাঙ্ক মানে সর্বোচ্চ 3000 পর্যন্ত আমি নিতে পারবো, বা সর্বনিম্ন 3000 পর্যন্ত নিতে পারবো। এবারে অঙ্কটা হলো 6 বছর আগের, ক্যাপিটাল ছিল 50,000, ক্যাপিটাল ডিফিসিয়েন্সি এখন কোন দিকে যায়? ডেবিট দিকে। প্রফিট কোন দিকে যায়? ডেবিট দিকে। লস কোন দিকে? ক্রেডিট ক্রেডিট দিকে। দিকে। ড্রয়িং লেখা আছে 2500 টাকা পার ইয়ার, তাহলে প্রত্যেক বছর 2500, কয় বছর আগে? 6 বছর, তাহলে 2500 ইন্টু কত? 6। তাহলে আগে চারটা দেখে নেই। এই যে ক্যাপিটাল ডেবিট দিকে দিছি, ড্রয়িং ক্রেডিট দিকে দিছি, প্রফিট ছিল 45,000 টাকা, আর নিট লসটা আমরা একটু পরে আসি, নিট লসটা আমরা এখন পর্যন্ত পড়ি নাই। তাহলে এই 25,000 সরি, এই যে নিট লসটা আমাদের 25,000 টাকা ছিলই, তাহলে এই যে নিট লস আছে 25,000 টাকা। এরপর আসেন, এরপর আমাদের ছিল 2500 টাকা প্রত্যেক বছর ড্রয়িং করা হয়, তাহলে 2500 ইন্টু 6 সমান সমান এই যে ড্রয়িংয়ের এই টাকাটা হয়েছে 77,000 কত টাকা? 77,200 টাকা। দেখেন 25, এখানে আরেকটা কথা আছে, এখানে লস ওয়ার ইনকার্ড ডিউরিং 25,000 টাকা আফটার অ্যালোয়িং 2500 টাকা পার ইয়ার ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আমাদের ভুল বলা হয়েছে, 2500 টাকা এটা আমি বুঝছি এই কী বলে ড্রয়িংয়ের কথা, ড্রয়িং না, এটা অ্যালাউবল, মানে অ্যালাউ করছে 2500 টাকা পার ইয়ার ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটালের সুদ। তাহলে 2500 ইন্টু 6 যেটা হবে সেটা হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ঠিক আছে? মূলধনের কি সুদ। মূলধনটা মানে ক্যাপিটাল কোন দিকে যায়, ডেবিট দিকে না ক্রেডিট দিকে বলেন দেখি? ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের, তাহলে এর ইন্টারেস্ট কোন দিকে? ডেবিট দিকে।
ড্রয়িংটা যেহেতু ক্রেডিট দিকে যায়, তাহলে ড্রয়িংয়ের যদি কখনো ইন্টারেস্ট থাকে তাহলে সেটা কোন দিকে যাবে? ক্রেডিট দিকেই যাবে। তাহলে 2500 ইন্টু 6 মানে কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে এখানে লেখা হয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2500 ইন্টু 6 মানে 15,000 টাকা। আর ড্রয়িংয়ের টাকাটা আমাদের প্রশ্নে সরাসরি ছিল 77,000 কত 200 টাকা। এই জন্য এই ড্রয়িংয়ের মানটা আমরা সরাসরি 77,200 টাকা বসাইছি। ঠিক আছে? তাহলে এখন আমাদের এইটা আমাদের বাদ বাকি ক্যালকুলেশন শেষ করব। ফুলের ক্ষেত্রে 25,000 ভ্যালু অফ সিকিউরিটি বের করছে 48,960। এই দুইটা পার্থক্য যেটা সেটা কি সারপ্লাস। এই সারপ্লাসটা এই পাশে আমরা কি করব? সারপ্লাসটা যোগ করব। যোগ করব। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স 3,000 প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স আমরা কি করি বলো দেখি? ডিডাক্টেড। এন্ড এগুলা কি ক্যালকুলেশন কিন্তু আগে শিখাইছি, আগে দেখাইছি না এগুলা এই ওয়ার্কিংগুলি। তাহলে 3,000 তাহলে এখানে জিরো হয়ে গেল। পার্টলির মধ্যে আমাদের লোন ছিল 40, এখানে লোন 40, ভ্যালু অফ সিকিউরিটি দিছি 15,300 কত 60। তাহলে এই দুইটা পার্থক্য 24,600 কত 40। আর আনসিকিউরড লোনের ক্ষেত্রে 87,000 বের করা হয়েছিল, আর এখানে বের করছে 83,000। এখানে আমাদের আনসিকিউরড লোনের আনসিকিউরড অ্যাসেটের মধ্যে সবই দেখাইছি, ব্যাড ডেবিট দেখাইছি, বিল অফ এক্সচেঞ্জ দেখাইছি, শুধু রিসিভার ফিটা। রিসিভার ফি এই 45,000 টাকার সাথে এই ক্যাশের টাকা হচ্ছে 100 টাকা। এটা বাদ দেওয়া যা থাকবে তার উপর কত পার্সেন্ট? 10%। সারপ্লাসটা ওই পাশেরটা যোগ হয়েছে, ডিডাক্টেড এই পাশে, ডিডাক্টেড এই পাশে কি বিয়োগ হয়েছে, যোগ বিয়োগ করে 61,470 টাকা। আর আমার দায় হয় এই দুইটার যোগ করে 1,07,600 কত 40। তাহলে 1,07,640 এবং 61,440-এর পার্থক্য হচ্ছে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট 46,170 টাকা। ঠিক আছে? এই ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে কোন দিকে আসবে? এই টাকাটা ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট কোন দিকে? ডিবিট দিকে। তাই যে ডিবিট দিকে আমরা দিছি 46,100 কত 70। আর রিসিভার ফি হয়েছে টোটাল 3টা। ফুলের ক্ষেত্রে হয়েছে 2,440, পাটলির ক্ষেত্রে 640, আর সম্পদের ক্ষেত্রে হচ্ছে 4,400 কত 40 টাকা। এই তিনটে একসাথে যোগ করে দিয়ে হয়েছে 7,170। এখন ডেবিট পাস এবং ক্রেডিট পাস সব কিছু যোগ করে দুই পাশের যোগফলটা অটো মিলা যাবে। আর যখন মিলা যাবে তখন আর ট্রেডিং প্রফিট অথবা লস নামে কোনো আইটেম আনতে হবে না। বুঝতে পারছেন কথা? জি জি স্যার। স্যার। এবার তাহলে আমাকে আগে প্রথমে দেখেন এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে কোনো আইটেম নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। স্যার প্রশ্ন নাই। প্রশ্ন নাই। ওকে, এবার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টটা দেখেন, ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে কোনো প্রশ্ন আছে কিনা। না স্যার। অন্যদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এবার আসেন আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্নটা বের করতে বলছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। তাহলে আমরা ওয়ার্কিং যে করি ওই ওয়ার্কিংয়ের মানটা এখানে কি করতে হবে? বের করতে হবে। প্রথমে লেখা আছে ইনকাম ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট। আমরা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের দুইটা স্টেপে পড়ছিলাম, একটা হলো লোকাল গভর্নমেন্ট, আরেকটা কি একটা লোকাল গভর্নমেন্টের কাছে, আরেকটা কোন গভর্নমেন্ট বলেন দেখি? গভর্নমেন্ট। একটা লোকাল অথরিটি, একটা কি গভর্নমেন্ট। তাহলে ইনকাম ট্যাক্স ডিউ গভর্নমেন্ট, তাহলে এটা আমাদের প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের মধ্যে আসবে। ওয়েজেস ডিউ টু 5 এমপ্লয় 15,000 টাকা। এই যে 5 জন এমপ্লয় 15,000, আমরা বলছিলাম এমপ্লয় মাথা পিছু কয় টাকা করে দেওয়া লাগবে? কত হাজার করে বলো দেখি? 2,000 2,000। 2,000 টাকা। 2,000 করে 2, 5 জনকে 5 দুগুণে কত 10,000 টাকা। তাহলে এখানে আছে কত 15,000। তাহলে 10,000 টাকা দিব আমরা প্রিফারেন্সিয়ালে, আর অতিরিক্ত কত টাকা 5,000 আমরা কোথায় দিব? আনসিকিউরড লোন। loan ট্যাক্স ডিউ টু লোকাল অথরিটি, এটা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সে দিতে হবে। সানডে ক্রেডিটর্স, এটা আমরা কোথায় দিব? সানডে ক্রেডিটর্সটা বলো দেখি? আনসিকিউরড unsecured loan লোন। তারপরে রেন্ট ডিউ, বকেয়াটা, রেন্ট ডিউটা আমরা কোথায় দিব? আনসিকিউরড লোন। বিলস পেবল কোথায়? আনসিকিউরড লোন। ট্রেড লাইসেন্সটা, এই ট্রেড লাইসেন্স কিন্তু লোকাল অথরিটি।
ঠিক আছে, সরি ট্রেড লাইসেন্সটা কিন্তু গভর্নমেন্টকে দিতে হয়, হ্যাঁ 5,000 টাকা। তাহলে এটা কি প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের মধ্যে আসবে। তাহলে আইটেমগুলো আবার একটু দেখতেছি। ইনকাম ট্যাক্স 6,000 টাকা আসবে। এমপ্লয়ি ক্ষেত্রে 5 জনকে কত করে দিব আমরা বলো তো দেখি? 2,000 করে। 2,000, তাহলে 5,000 10,000 টাকা দিব। আর অতিরিক্ত যে টাকা থাকবে ওই টাকা আমরা কোথায় দিব? আনসিকিউরড ক্রেডিটর্সের মধ্যে দেবো। সেটা Secured আমাদের কিন্তু এই credit অঙ্কের জন্য হবে। কোনো প্রয়োজন নাই। ট্যাক্স ডিউ টু লোকাল অথরিটি, এটা আমরা দিব সানডে ক্রেডিটর্সটা। সানডে ক্রেডিটর্স আমরা কোথায় দিই বলেন দেখি? আনসিকিউরড লোন, অতএব এটা আমাদের এই অঙ্কের জন্য কোনো কাজে লাগবে না। রেন্ট ডিউটা আনসিকিউরড ক্রেডিটর্স, বিলস পেবলটা আনসিকিউরড ক্রেডিটর্স। কিন্তু ট্রেড লাইসেন্সটা এটা আমরা গভর্নমেন্টকে দিই। তাহলে এটা কিসে যাবে বলো দেখি? প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। ক্রেডিটর্স। তাহলে এই চারটা আইটেম হলো, চারটা আইটেম যোগফল কত? 23,500, 23,650 টাকা। ঠিক আছে? জি স্যার। আর এই যেখানে জনপ্রতি যেটা আনলাম এটা হলো আমাদের এখানে আইনটা দিয়ে আছে 1997 সালে দেউলিয়া আইনে 75 ধারা অনুযায়ী মজুরি ও বেতন জনপ্রতি 2,000 টাকা। ঠিক আছে? এবং অতিরিক্ত যে টাকা থাকবে সেই টাকাটা কোথায় আসবে বলে দেখি? আনসিকিউরড লোনের মধ্যে দিতে হবে। তাহলে 4 নাম্বারটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে দেখতে দেখতে আমাদের 4টা অঙ্ক হয়ে গেল। এখন আপনাদের কাজ হচ্ছে আমি কিছু বাসায় কাজ দিয়ে দিব, এই বাসায় কাজগুলো আপনারা সুন্দর করে ঠান্ডা মাথায় দেখবেন। এর মধ্যে প্রথম কাজটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার পরে 6 নাম্বার অঙ্কটা আমি এখন দেখিয়ে দিতেছি, পার্টলি আর ফুললির এখানে ক্যালকুলেশন করতে বলছে। 7 নাম্বার অঙ্কটা আমি এখন দেখিয়ে দিব। 7 নাম্বার অঙ্ক দেখলে 8 নাম্বার হয়ে যাবে। 9 নাম্বার অঙ্কটা করে দিয়ে আছে, 9 দেখবেন। 9, 10 নম্বর অঙ্ক আজকে যে করলাম এগুলা 11, 12, 13 নাম্বার। আজকে প্রথম অঙ্কটাই হচ্ছে 13 নম্বর অঙ্কটা করছি। আর এখানে চাইছে শুধু স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স 14। তাহলে কি কি করবেন? 14 নাম্বার, 13 নাম্বার এগুলা দিলাম, মানে আপনি করবেন। যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি প্রশ্নের অ্যান্সার দিব। 12, 11, 10 আর এখানে 9 নম্বর অঙ্কটা করে দিয়ে আছে দেখবেন। বাকি রইল হচ্ছে 6 নম্বর অঙ্কটা দেখেন, আমি একটু বলে দিতেছি। 6, 7, 8 6 নম্বর অঙ্কটা দেখেন। 6 নম্বর প্রশ্নে বলছে এখানে বের করতে হবে কোনটা ফুললি আর পার্টলি। ফুললি সিকিউর ক্রেডিটর্স এবং কি পার্টলি সিকিউর ক্রেডিটর্স, এই দুইটার জাস্ট ওয়ার্কিংগুলি করতে হবে। আমরা জানি এই দুইটার ক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট রিসিভার ফি বাদ দেওয়া লাগে? 4%। 4%। 4%। বলে দিলে তো হবে কোনটা ফুললি কোনটা পার্টলি, ক্যালকুলেশন তো করতে পারবো নাকি? দেখেন প্রথমে লেখা আছে জি স্যার। ক্রেডিটর সিক্রেট বাই লিন অন শেয়ার 20 লাখ টাকা। তাহলে শেয়ার বন্ধক রেখে আমি লোন আনছি কত টাকা বলো দেখি? 20 লাখ। 20 লাখ। নিচে দেখবো যে শেয়ারের বুক ভ্যালু কত দিয়ে আছে সেটা পরে পড়ি। আবার লেখা আছে মর্গেজ অন বিল্ডিং, অর্থাৎ বিল্ডিং মর্গেজ রেখে লোন আনা হয়েছে 15 লাখ টাকা। ক্রেডিটর সিক্রেট বাই লিন অন শেয়ার, শেয়ারটা বন্ধক রেখে লোন আনা হয়েছে কত টাকা? 70 লাখ টাকা। এবার বিল্ডিং, বিল্ডিংয়ের ক্ষেত্রে মোট টাকা দিয়ে আছে 20 লাখ টাকা, কিন্তু ব্র্যাকেটে লেখা আছে রিয়ালাইজ অ্যাজ এ বুক ভ্যালু অ্যান্ড সেলিং এক্সপেন্স টাকা হচ্ছে 1 লাখ। বিল্ডিংয়ের ক্ষেত্রে টোটাল টাকা 20 লাখের মধ্যে সেলিং এক্সপেন্স আছে 1 লাখ টাকা। তাহলে বিল্ডিং যেহেতু সম্পদ থেকে ব্যয়টা কি বাদ দেওয়া লাগবে। তাহলে বিল্ডিংয়ের অ্যাকচুয়ালি তোমার রিয়ালাইজ ভ্যালু হবে 20 লাখ থেকে 1 লাখ টাকা কি বাদ। তাহলে বিল্ডিংয়ের রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 19 লাখ টাকা। ঠিক আছে? জি স্যার। রিয়ালাইজ ভ্যালু কয় টাকা বলো তো? 19 লাখ। এই 19 লাখ টাকা, 19 লাখ টাকা জামানত দিয়ে আমি ঋণ আনছি কয় টাকা বলো দেখি? 15 লাখ। তাহলে 15 ফুললির লাখ। মধ্যে যাবে না পার্টলির মধ্যে যাবে? ফুললি। ফুললির মধ্যে যাবে। এবার এই 20 লাখ টাকা দিয়ে ফুললির মধ্যে না পার্টলির মধ্যে যায়? লেখা আছে এই 20 লাখ টাকা কি বন্ধক রেখে আনছি বলো দেখি? স্টক। স্টক না শেয়ার। এই যে শেয়ার লেখা আছে ইন ইউসিএল 32,000 শেয়ার অফ টাকা হচ্ছে 100 টাকা ইস 32 লাখ টাকা। ব্র্যাকেট লেখা আছে সেলস এর টাকা 80 টাকা পার শেয়ার অ্যান্ড বুকারেস 1 টাকা পার শেয়ার। অর্থাৎ এখানে আমাদের যে 32,000 শেয়ার দিয়ে আছে এই 32,000 শেয়ারের
বুক ভ্যালু দিয়ে আছে হচ্ছে 32 লাখ টাকা, বাট রিয়ালাইজ ভ্যালু সম্পর্কে প্রশ্নে বলা আছে যে এক একটা শেয়ারে বিক্রয় মূল্য কয় টাকা, 80 টাকা। টাকা। আর বুকারেস্ট কমিশন মানে দালালে দিছে 1 টাকা। দালালে যেটা দেয় সেটা হলো খরচ। তাহলে বিক্রয় মানে আয় থেকে খরচ আমরা কি করব, বাদ দিব। তাহলে বিক্রয় কি, এই 32,000 শেয়ারকে এই 80 টাকা দ্বারা গুণ করব, তাহলে 32 ইন্টু 80। আর এই বুকারেস্ট কমিশন যেহেতু ব্যয়টা আমরা বিয়োগ করব, তাহলে 32 ইন্টু কত বলো দেখি, 1 1। তাহলে 32 ইন্টু 80 যা হবে 32 ইন্টু 1, এই দুইটা বিয়োগ হলো 25,28,000 টাকা। এই 25,28,000 টাকা অ্যাকচুয়ালি হচ্ছে শেয়ারের রিয়ালাইজ ভ্যালু। শেয়ারে কি ভ্যালু বলেন দেখি, রিয়ালাইজ ভ্যালু শেয়ারের বুক ভ্যালু কত, 32 লাখ, কিন্তু রিয়ালাইজ ভ্যালু কত টাকা বলো দেখি। 25,28,000। এইটার মাধ্যমে আমি ঋণ আনছি কয় টাকা, 20 লাখ। এখন বলেন 20 ফুলির মধ্যে না লক্ষ। পার্টলির মধ্যে? ও সরি, এটা তো স্টক। এই যে শেয়ারের মাধ্যমে ঋণ আনছি, এটা স্টক। এই যে শেয়ারের মাধ্যমে ঋণ আনছি কত টাকা, 70 লাখ টাকা ঋণ আনছি। তাহলে রিয়ালাইজ ভ্যালু 25,80,000, বাট সরি জামানত হলো 25,80,000, আর ঋণ আনা হচ্ছে 70 লাখ টাকা। ফুললি না পার্টলি? পার্টলি। পার্টলি। এটা পার্টলির মধ্যে যাবে, গুড। Partly। আর এই স্টক সম্পর্কে বলছে, স্টকের বলছে 30 লাখ টাকা বুক ভ্যালু, বসে বলছে রিয়ালাইজ সেম অ্যাজ কি বুক ভ্যালু, অর্থাৎ স্টকের রিয়ালাইজ ভ্যালু যা বুক ভ্যালু কি সেম। তাহলে 30 লাখ টাকা রিয়ালাইজ ভ্যালু, যা বন্ধক রেখে ঋণ আনাইছে কত টাকা, 20 লাখ টাকা। তাহলে ফুললি না পার্টলি? ফুললি। ফুললি। তাহলে ফুললি। Fully। ঠিক আছে, এখন করতে পারবেন জি স্যার। নাকি দেখে দিতে হবে? পারবো। এই যে দিছে লিওন স্টক 20 লাখ, 30 লাখ, বিল্ডিং অন মর্গেজ অন বিল্ডিং 15 লাখ, 19 লাখ। এদের যোগ করে এইটা, এই দুইটা যোগ করে এইটার উপর 4% কমিশন এত টাকা, তাহলে আমাদের অ্যামাউন্ট অফ লোন ভ্যালু অফ সিকিউরিটি হয়ে গেল। ফুলের ক্ষেত্রে একই 70 লাখ এবং 25 লাখ 28, এর উপর আবার 4% 1,01,120, এই দুইটার পার্থক্য 70 লাখ, এখানে 24,28,800 কত 80 টাকা। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই 6 নাম্বার অঙ্কটা। তাহলে এখন আপনাদের যে কাজগুলি দিলাম, আজকে যে কয়টা পড়াইলাম এই কয়টা প্লাস আমি যে বাসার কাজগুলি দিলাম, এই অঙ্কগুলি একটু দেখেন। যার যা সমস্যা আগামী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা শুরু করবো 5 নাম্বার। 5 নাম্বার আমি বলবো যে 5 নাম্বার অঙ্কে কার কোন আইটেমটা সমস্যা আছে, জাস্ট সমস্যাগুলো আমি দেখিয়ে দিব। যদি পড়াশোনা না করে আসেন তাহলে কিন্তু 5 নাম্বার ক্লাসটা এর পরবর্তী ক্লাসটা কিন্তু আপনার জন্য না, পড়াশোনা কইরাই ক্লাসে জয়েন করতে হবে। ঠিক আছে? স্যার এই সাবজেক্টটা একটু একদিন পর করাবেন। হ্যাঁ অবশ্যই, কালকে তো আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস। আমরা এই ক্লাসটা নিব বৃহস্পতিবার আমরা নিব শুক্রবারে, কারণ বড় বড় অঙ্ক তো আমরা একটু মাঝখানে 2 দিন গ্যাপ রাখি। হ্যাঁ, জি কালকে স্যার। বুধবার বৃহস্পতিবার 2 দিন গ্যাপ রাখবো, আমরা শুক্রবারে ক্লাস নিব। ঠিক আছে, মানে আমি জানি, আমি নিজেও বুঝি যে অঙ্কগুলি বড় বড় অঙ্কগুলি একটু সময় দিতে হবে। ঠিক আছে, আর মনে রাখেন এই চ্যাপ্টার পারা মানে কিন্তু অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে 5টা ম্যাথ অ্যান্সার করতে পারা পারছিতে। অতএব এই চ্যাপ্টার একটু সময় বেশি লাগলেও এই চ্যাপ্টার সময় দিবেন। ঠিক আছে, সবাই এই চ্যাপ্টারের মধ্যে সর্বোচ্চ সময় দিবেন, মনে রাখেন। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? তাহলে আপনারা পড়াশোনা করেন, যার যেটা সমস্যা হবে লাল গ্রন্থে দাগে রাখবেন যে স্যার আমি এখানে বুঝি না, আমি বুঝি না, আমি 100% বুঝিয়ে দিব। বুঝে অঙ্ক করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে।